হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ। আজ আমি তোমাদের জেসি বোস আ বিউটিফুল মাইন্ডের ইউনিট 2 চ্যাপ্টারটা খুব সহজভাবে ট্রান্সলেট করে পড়াবো। আগের দুটি ভিডিওতে আমি তোমাদের জেসি বোস আ বিউটিফুল মাইন্ডের ইউনিট 1 এবং ইউনিট 1-এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি। আমার ডেসক্রিপশন বক্সের নিচে যে লিংক দেওয়া আছে তাতে গেলেই ওই ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তো ইউনিট 2 শুরু করার আগে আমি ইউনিট 1 সম্পর্কে তোমাদের একটু সংক্ষেপে বলে রাখতে চাই, তাহলে তোমাদের ইউনিট 2টা বুঝতে খুব সুবিধা হবে। এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো যাতে তোমরা আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। তো চলো আমি শুরু করি। তো চলো ইউনিট 1টা আমি তোমাদেরকে বাংলায় গল্পের আকারে বলি, তাহলে তোমাদের কিন্তু এটা বুঝতে খুব সুবিধা হবে। দেখো, 1895 সালটিতে ব্রিটিশরা ভারতদেরকে অধীন করে রেখেছিল তাদের, এবং সেই বছর কলকাতার টাউন হলে একটা চিত্তাকর্ষক ঘটনা উপস্থাপনা করেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু। তো আচার্য জগদীশচন্দ্র বসু কে ছিলেন? আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক। সেই যে চিত্তাকর্ষক ঘটনাটা উপস্থাপনা করেছিলেন সেটা কি? সেটা হচ্ছে তিনি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করেছিলেন, যেটা কিনা তিনি যেখানে তার লেকচার দিয়েছিলেন সেইখান থেকে 75 মিটার দূরে একটা তৃতীয় নম্বর রুমে সেখান পর্যন্ত কিন্তু এই তরঙ্গটা প্রবাহিত হয়েছিল। মানে 3টে কঠিন দেওয়াল ভেদ করে গিয়েছিল। মানে কতটা শক্তিশালী নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। এটা তার একদম যুগান্তকারী এবং উদ্ভাবনমূলক ঘটনা ছিল। এই জগদীশচন্দ্র বসু 1858 সালের 30শে নভেম্বর বিক্রমপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিল কে? ভগবানচন্দ্র বোস। তিনি ব্রাহ্ম সমাজের নেতাও ছিলেন, আবার কি ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবেও কিন্তু কাজ করতেন। আর তিনি তার শিক্ষা সাধারণত তার মাতৃভাষিক স্কুলে শুরু করেছিলেন, কারণ সেটা তার বাবা বিশ্বাস করতেন যে কোনো ভাষা শেখার আগে মানুষের নিজ ভাষার মানুষদের চেনা উচিত, এমনকি নিজের ভাষাটাকেও ভালোভাবে চেনা উচিত। তো 1915 সালে বিক্রমপুর সম্মেলনে বোস কিছু কথা বলেছিলেন, সেগুলো আমি তোমাদের সম্পর্কে একটু বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। তিনি বলেছিলেন সেই সময় ইংরেজি মাধ্যমে পড়ানোটা ছিল এক ধরনের অভিজাত পদমর্যাদার প্রতীক, এবং আমাকে মাতৃভাষিক স্কুলে পড়তে পাঠানো হয়েছিল। সেখানে আমার ডান দিকে কে বসতো? আমার বাবার যে মুসলিম ভৃত্যের ছেলে, এবং আমার বাঁ দিকে একজন জেলের ছেলে বসতো। আমি কিন্তু তাদেরকে কখনোই নিম্ন শ্রেণী বলে লেবেল করিনি বা চিহ্নিত করিনি। সবসময় তারা আমার খেলার সঙ্গী ছিল, এবং আমি তাদের গল্প শুনে কিন্তু প্রচুর মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম। কেন মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন? কারণ তারা তাদেরকে জগদীশচন্দ্র বসুকে বিভিন্ন ধরনের পাখি, তারপর জলজ প্রাণীর গল্প বলতো, এবং তিনি যখন তার বন্ধুদের সঙ্গে বাড়িতে আসতেন, জগদীশচন্দ্র বসুর মা তাদেরকে স্বাগত জানাতো এবং তাদেরকে খেতে দিত, এবং কখনোই বলতো না যে দুজনে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়ের অন্তর্গত। মানে কোনো রকম তিনি বৈষম্যমূলক আচরণ করতেন না। তারপর তিনি খ্রিস্ট যাজক সম্প্রদায় সভ্য ফাদার ইউজেনি লাফতের সংস্পর্শে আসেন, যার জন্য জগদীশচন্দ্র বসুর কিন্তু প্রকৃত বিজ্ঞান পড়ার সম্পর্কে একটা আগ্রহ জন্মায়। তারপর বোস ইংল্যান্ডে যান এবং সেখানে কেমব্রিজে ভর্তি হন, এবং সেখানে তিনি প্রকৃত বিজ্ঞান থেকে কিন্তু ট্রাইপসও অর্জন করেন। পরে বোস সহকারী অস্থায়ী অধ্যাপক হিসাবে প্রেসিডেন্সি কলেজে যোগ দেন, কিন্তু তাকে কিন্তু গবেষণার সুযোগ দেওয়া হয়নি, এবং তাকে কিন্তু সবসময়ের জন্য কম পারিশ্রমিক
দেওয়া হতো, যার জন্য তিনি প্রতিবাদ স্বরূপ 3 বছর বিনা পরিশ্রমে কলেজে অধ্যাপনা করেছিলেন। শেষ পর্যন্ত পাবলিক ইনস্ট্রাকশনের ডাইরেক্টর এবং কলেজের অধ্যক্ষ তাকে স্থায়ী শিক্ষকের পদে প্রদান করেন। এইটা হচ্ছে ইউনিট 1-এর সামারি। এবার আমি তোমাদেরকে ইউনিট 2টা পড়াবো, তো চলো শুরু করি। Bose had invented several sensitive instruments. সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, আর ইনভেন্টেড মানে কোন আবিষ্কার করা, আর ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি। তাহলে বোস বিভিন্ন সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। One of them is the crescograph, which is used to measure the growth rate of plants. তাহলে কি তিনি যে বিভিন্ন ধরনের সংবেদনশীল যন্ত্রপাতি আবিষ্কার করেছিলেন তার মধ্যে একটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এখানে মেজার মানে হচ্ছে মাপা, রেট মানে হচ্ছে হার বা বৃদ্ধি। তাহলে তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন, সেটার নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। তার কাজটা কী ছিল? তার কাজ ছিল হচ্ছে গাছের বৃদ্ধির হার পরিমাপ করা। Through his experiment, Bose showed that plants behave in the same manner as human beings, although plants take longer to respond than animals. এক্সপেরিমেন্ট মানে হচ্ছে কি, এক্সপেরিমেন্ট মানে কোনো কিছু পরীক্ষা করা। তাহলে কি এই পরীক্ষাগুলির মাধ্যমে বোস কি দেখেছিলেন যে গাছ মানুষের মতোই আচরণ করে, যদিও প্রাণীদের থেকে গাছ উত্তেজনায় সাড়া দিতে একটু বেশি সময় নেয়। রেসপন্ড মানে সাড়া দেওয়া। হি প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, cold, light, noise and other external stimuli just like human beings. Stimuli মানে কি? Stimuli মানে উত্তেজনা, আর এক্সটার্নাল মানে বাহ্যিক উত্তেজনা। তাহলে কি তিনি এটাও প্রমাণ করেছিলেন যে মানুষের মতোই গাছ তাপ, তারপর ঠান্ডা, আলো, শব্দ এবং অন্যান্য বহিরাগত উদ্দীপকের প্রতি সংবেদনশীল, বা কী করে তারাও রিয়াক্ট করে। বাই ইনজেক্টিং পয়জন ইনটু আ লিভিং প্ল্যান্ট, Bose showed that they react in the same manner as we do. এমনকি একটি জীবিত গাছের মধ্যেও তিনি বিষ প্রয়োগ করেছিলেন প্রতিক্রিয়া দেখার জন্য। কি দেখলো? যেমনভাবে মানুষেরা প্রতিক্রিয়া করে সেরকম সেমভাবেই তারা প্রতিক্রিয়া করছে, মানে কি গাছটা মারা যাচ্ছে। Scientific research on electromagnetic waves was initiated by J.C. Bose in the late 19th century. 19বিংশ শতাব্দীর শেষ দিকে জেসি বোস বিদ্যুৎ তরঙ্গের ওপর বৈজ্ঞানিক গবেষণা আরম্ভ করেছিল। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. পেটেন্ট পাওয়া মানে কোনো কিছুকে স্বীকৃত পাওয়া। তাহলে ইতালীয় বিজ্ঞানী মার্কনি যে কিনা বেতার বার্তা আবিষ্কারের কৃতিত্ব পেয়েছিল। বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট Bose's public demonstration in Calcutta along the same lines happened much earlier. কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কলকাতার জনসমক্ষে এই একই বিষয়টি কিন্তু বোসের উপস্থাপনা অনেক আগেই তিনি করে দিয়েছিলেন। Instead of looking for commercial benefit for his invention, Bose made his invention public in order to allow others to advance further along the lines of his research. দেখো, ইনস্টিড মানে এখানে পরিবর্তে, কমার্শিয়াল বেনিফিট মানে বাণিজ্যিক সুবিধার্থে। তাহলে কি মানে দাঁড়ায় এখানে? তার নিজের আবিষ্কারগুলির থেকে বাণিজ্যিক সুবিধার পরিবর্তে বোস তার আবিষ্কারগুলো কিন্তু জনসমক্ষে এনেছিলেন, যাতে তার গবেষণাকে অন্যরা ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। মানে কি, তিনি যে সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেছিলেন তিনি কখনোই সেগুলো
বাণিজ্য করার জন্য কিন্তু আবিষ্কার করেননি, প্রত্যেকের সামনে তুলে ধরার জন্য, এবং যাতে এই ওই জিনিসটা আবিষ্কার করে যাতে ভবিষ্যতে আরও কোনো কিছুকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য কিন্তু জিনিসগুলো আবিষ্কার করেছিলেন। However, Bose's place in history has now been re-evaluated. তাহলে রি-ইভ্যালুয়েটেড মানে পুনর্মূল্যায়ন করা। তাহলে যাই হোক, ইতিহাসে বোসের স্থান বর্তমানে পুনর্মূল্যায়ন করা হয়েছে। This great Indian scientist was eventually crowned with glory when he was awarded knighthood by the British government in 1970. তাহলে eventually মানে শেষ পর্যন্ত, crowned মানে কোনো কিছু সম্মানিত, অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত হওয়া। তাহলে এই মহান ভারতীয় বিজ্ঞানী কিন্তু শেষ পর্যন্ত খ্যাতির গৌরবে ভূষিত হন যখন 1917 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড সম্মানে ভূষিত করেন। He was also conferred many other awards like Fellow of the Royal Society, Companion of the Order of the Indian Empire, etc. তাছাড়াও তাকে কিন্তু আরও অনেক পুরস্কার প্রদান করা হয়। কনফার্ড মানে হচ্ছে প্রদান করা বা বেস্টোড। তাহলে তিনি যে পুরস্কারগুলো পেয়েছিলেন এগুলি হচ্ছে তার নাম। কি নাম ছিল? একটা হচ্ছে ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার। এগুলো দুটো কিন্তু অ্যাওয়ার্ডের নাম ছিল। নিডলেস টু সে, হি ইজ one of the greatest scientists ever born in our country. তাহলে এটি বলার অপেক্ষা রাখে না যে আমাদের দেশে যে সমস্ত বিশিষ্ট বিজ্ঞানী জন্ম নিয়েছেন তাদের মধ্যে কিন্তু তিনি ছিলেন একজন মহান বিজ্ঞানী। Sir J.C. Bose wrote several books and published many research papers in leading science journal. Leading মানে মুখ্য বা প্রধান। তাহলে স্যার জেসি বোস বেশ কিছু বই লিখেছিলেন এবং তার অনেক গবেষণার কাগজপত্র নামকরা বিজ্ঞান পত্রিকাগুলোতেও কিন্তু প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস, এটসেট্রা। তার যেমন কিছু বিখ্যাত বই, যেমন জীব ও জড়ের মধ্যে প্রতিক্রিয়া, যেটা 1902 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট কি? উদ্ভিদ জগতে স্নায়বিক গঠন কৌশল 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এবং উদ্ভিদ জগতের প্রধান গঠন কৌশল, যেটা 1928 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে, এ সায়েন্স ফিকশন। 1896 খ্রিস্টাব্দে বোস নিরুদ্দেশের খোঁজে নামক একটি কল্পবিজ্ঞানের কিন্তু লেখেন। ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। প্রকৃতপক্ষে বাংলায় তিনি প্রথম কল্পবিজ্ঞানের গল্প লেখক ছিলেন। ইন নভেম্বর 1917 Bose founded the Bose Institute at his own house in Calcutta. 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে কলকাতায় নিজের বাড়িতে তিনি বোস ইনস্টিটিউট স্থাপনা করেছিলেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স। এবং তিনি তার এই বোস ইনস্টিটিউটকে দেশকে দান করেছিল। কেন করেছিল? বিজ্ঞানের গবেষণার জন্য। দিস গ্রেট Indian scientist breathed his last on 23rd November 1937. breathed out মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তাহলে ভারতের এই মহান বিজ্ঞানী 23শে নভেম্বর 1937 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তো চলো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি এই ইউনিট 2 এর ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করব। যদি কিছু তোমাদের অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।